নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। 1.5 বছরেও কম সময় বাকি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের। তার আগে বড়সড় পরীক্ষা হয়ে গেল এই 24-এই। প্রথমে লোকসভা ভোট, তারপর 6 বিধানসভা আসনে উপনির্বাচন। বহু প্রশ্নের উত্তর দিল এই বাই ইলেকশনের ফল। ভোটের রিপোর্ট কার্ড বলছে বাংলায় তৃণমূলের জনপ্রিয়তা একদম অটুট। উত্তরবঙ্গে ফিকে হচ্ছে গেরুয়া। আরজি করের আন্দোলন বিশেষ নম্বর দিল না সিপিআইএমকে। আর কংগ্রেস তো লড়াইই নেই। অর্থাৎ ইস্যু আছে, বিক্ষোভ আছে, কিন্তু বিরোধীদের ঝুলিতে ভোট নেই। তবে কি মহিলা ভোটই তৃণমূলের জয়ের কারিগর, নাকি ছন্ন ছাড়া বিরোধী বলেই ভোটে তাজা তৃণমূল? এই নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের মোশন। ভোট ক্যালেন্ডারে শুধুই হার, বিরোধী বিপর্যয়ের দায় কার? আর এ নিয়ে বলার জন্য যারা আমার সঙ্গে আজকে স্টুডিওতে এসেছেন বা রয়েছেন, প্রথমে আলাপ করিয়ে দিই। আমার একদম বাঁ দিকে রয়েছেন সিপিআইএমের পক্ষে দেবাশিস সরকার। দেবাশিস, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন, স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। দেবজিৎ, আপনাকেও স্বাগত। রয়েছেন কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক, স্বাগত। এবং তার পাশেই রয়েছেন ডক্টর শশী পাঁজা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমাদের আজকের ইস্যু ভোট ক্যালেন্ডারে শুধুই হার, বিরোধী বিপর্যয়ের দায় কার? প্রথম বক্তা আমি অভিষেককে দিয়ে শুরু করব, কারণ এবারের যে 6টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, কংগ্রেসের ফলাফল খুব খুব খারাপ। একই সঙ্গে ঝাড়খণ্ডেও কংগ্রেস এমন কিছু করতে পারেনি, এবং মহারাষ্ট্র তো তাদের বড় সড়ো বিপর্যয় ঘটেছে। অভিষেক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ইনিশিয়ালি যে কবিতাটা ছিল, খুব সুন্দর একটা কবিতা ছিল, যে বিরোধীরা মোজে বিক্ষোভে স্লোগানে, তৃণমূল তাজা ভোট ময়দানে, 26-এর আগে অক্সিজেন ঘাস ফুলে। তো আমার হঠাৎ মনে হলো যে তাজা তো শুধু তৃণমূল ভোটের ময়দানে নয়, কারণ একবার শুনেছিলাম যে নেতাও নাকি তাজা হয়, সৌজন্য আরাবুল। তো আমার হঠাৎ মনে হলো সুকুমার রায়ের রাজ্যের বাসিন্দা হওয়াতে আমাদেরও ছড়াটা আসে। তৃণমূলে নেতা তাজা, আছে তাজা বোম, ভোটে তাজা যেটা সত্যি হলে সত্যি তেমন আন্দোলন। কেন আন্দোলনটা সত্যি? তার কারণ, হ্যাঁ, এটা সত্যি যে সেটা হয়তো ভোট বাক্সে প্রতিফলিত হয়নি, কিন্তু তার মানে 14 তারিখ রাত্রিবেলা যারা রাস্তায় নেমেছিল তারা মঙ্গল গ্রহ থেকে আসেনি। বা এই যুক্তিটাকে যদি আমরা ভাবের ঘরে চুরি হিসেবে মানতে চাই যে না, সব কিছু ঠিক চলছে, কোথাও কোনো রকম কিছু হয়নি, তাহলে আমাদের কোথাও না কোথাও স্বীকার করে নিতে হবে ঠিক যে কথা বিজেপি গুজরাটে বলে থাকে, যে হ্যাঁ, সাবরমতী রিপোর্ট দেখুন, এখন একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, একটা সিনেমা বেরিয়েছে, ওখানে কিচ্ছু হয়নি, গোধরাকাণ্ড খুব ভালো হয়েছিল, কারণ বিজেপি ওখানে জিতে আসছে। জেতা সবসময় সব কিছুকে জাস্টিফাই করে না। যদি জেতা সব কিছু সবসময় জাস্টিফাই করে, তাহলে 34 বছরের বাম শাসনকে আমাদের সার্টিফিকেট দিতে হবে, বা কংগ্রেসের 57 বছরকে। তাহলে উদ্দেশ্যটা কি? তাহলে উদ্দেশ্যটা হচ্ছে যে যে জায়গাগুলোতে আমাদের সমস্যা আছে সেই সমস্যাগুলোকে একটু সমাধান করা। কিন্তু উপনির্বাচনটাকে কি আমরা একমাত্র লিটমাস ধরতে পারি? কারণ যদি উপনির্বাচনটাকে লিটমাস ধরতে হয়, তাহলে স্বীকার করে নিতে হবে যে আগামী নির্বাচনে কর্ণাটকে শুধু কংগ্রেস থাকবে, পাঞ্জাবে শুধুমাত্র আপ থাকবে, ইউপিতে শুধুমাত্র সমাজবাদী পার্টি থাকবে, কারণ এই জায়গাগুলোতে ইনকামবেন্ট গভর্নমেন্ট এরাই চালাচ্ছে এবং উপনির্বাচনেও এরাই জিতেছে। না না, ইউপিতে তা হয়নি। ইউপিতে ম্যাক্সিমাম জায়গায় সমাজবাদী পার্টি, একটা জায়গা বাদ দিয়ে। না, সরি, ইউপিতে ম্যাক্সিমাম জায়গায় বিজেপি, একটা জায়গা বাদ দিয়ে, অর্থাৎ ইনকামবেন্ট গভর্নমেন্ট। এবার এই উপনির্বাচনে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং দেখিয়েছে। নান্দের বলে একটা জায়গা আছে, সেই নান্দের জায়গায় লোকসভাতে কংগ্রেস 1400 ভোটে জিতেছে, তার আন্ডার 1457, তার আন্ডারে 6টা বিধানসভাতেই হেরেছে। কোনটা সত্যি? তার মানে কি একই ভোটার চাইছে যে কংগ্রেস লোকসভায় থাকুক এবং বিজেপি রাজ্যে থাকুক? না, আমি একবারও বলছি না যে ইভিএম আমাদের সঙ্গে কোনো রকম দুষ্টুমি করেছে, কিন্তু হ্যাঁ, এই বিচ্যুতিটা ধরা পড়েছে। যেরকম ধরা পড়েছে যে এই পুরো আন্দোলনের মাঝখানে হঠাৎ করে যে ভাটপাড়া, সেই ভাটপাড়াতে কোনো উপনির্বাচন হচ্ছিল না, কিন্তু নির্বাচনের দিন একজন তৃণমূল কংগ্রেসের
নেতা মারা গেল ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের, আমি জাস্ট একটা লাইন দিয়ে শেষ করছি, কিন্তু অভিযোগটা আরো জোরালো। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আওতায় থাকা আফিম নাকি ভাটপাড়া থানার সামনে বিক্রি হচ্ছে, অভিযোগ করছে কে? অর্জুন সিং। আর অর্জুন সিং সম্বন্ধে অভিযোগ করছে কে? পার্থ ভৌমিক, যে ওর ষড়যন্ত্র নাকি খুন হয়েছে, কিন্তু কেউ গ্রেপ্তার হচ্ছে না। এই সবগুলো নিয়েই আন্দোলনগুলো চলবে, ফলাফল আন্দোলন চলুক। অভিষেক যা বলছে ঠিকই হয়তো বলছে, কিন্তু বাস্তবে হচ্ছে কি, ভোট পলিটিক্সের মধ্যে সংসদীয় গণতন্ত্র, সংসদীয় রাজনীতিতে ভোটে জেতাটা বড় ব্যাপার। কংগ্রেস ভোটে জিততে চায় কিনা সত্যি আমার জানা নেই। আমরা আসবো আলোচনায়। পরের বক্তা দেবাশিস সরকার। দেবাশিস দা, সিপিআইএম এই যে এত বড় একটা আর্যিকর আন্দোলন হলো, সে আন্দোলনে তো একটা বড় ভূমিকা বামেরা নিয়েছিল, কিন্তু ভোটে তো কোনো প্রভাব নেই। আমরা দেখতে পাচ্ছি একমাত্র তালডাংরায় কিছুটা ভোট পেয়েছে, আর নৈহাটির হাল তো সবাই জানেন। রেফারেন্সটাও বোধহয় ঠিক না, প্রশ্নটার মধ্যেও গণ্ডগোল আছে। এই কারণে বুঝতে হবে যে আরজিকর কাণ্ডের যে দুর্নীতি সামনে এসছে, আরজিকর কাণ্ডে এটা বাস্তব, এর মধ্যে কোনো বিতর্ক নেই যে একজন অন ডিউটি ডক্টর খুন হয়েছে। এগুলো কোনো পলিটিক্যাল পার্টির বিষয় না, আমি বলছি এগুলো ফ্যাক্টস। প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে, এটা এখন অভিযোগ আকারে আছে। একটা সরকারি হসপিটালে তদন্ত করতে গিয়ে থ্রেট কালচার বিষয়টা এসেছে, সেটা এতটা গুরুত্বের জায়গায় গিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী দফায় দফায় সে বিষয়টাকে টেবিলে রেখে এমনকি লাইভ ক্যামেরার সামনে সেসব আলোচনা হচ্ছে। এগুলো একটাও সিপিএম পার্টির বিষয় না, ভুল করে সিপিএম পার্টিকে ট্যাগ করলে চলবে না। যেটা বুঝতে হবে যে এটা কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টির বিষয় নয় যে 2011-তে মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তনের পর 2011 থেকে 24 পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে বা পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম কোনো দশক এর আগে পশ্চিমবঙ্গ তার অভিজ্ঞতার মধ্যে নেয়নি, যেখানে কোনো একটা দিন আমরা কোনো না কোনো ক্ষেত্রের ভয়ঙ্কর দুর্নীতি নিয়ে, সিপিএম পার্টির না, তোমরাই সন্ধ্যাবেলা আলোচনা করো অথবা ছাপার কাগজে ছাপে, কোনো পলিটিক্যাল পার্টির বিষয়বস্তু নয়। অর্থাৎ এই দুর্নীতির মাল্টি ডাইমেনশনাল যে ইস্যুস, এর বাইরে বেরিয়ে এক দশক পশ্চিমবঙ্গ হাঁটতে পারছে না, কোনো একটা দিন কোনো একটা দপ্তর হাঁটতে পারছে না, এরকম অভিজ্ঞতা পশ্চিমবঙ্গ স্বাধীনতা পরবর্তী অবস্থায় কোনো এক দশকে আসেনি। এটা আবার বলছি, তৃণমূলের বিষয় নয়, কংগ্রেসের বিষয় নয়, বিজেপির বিষয় নয়, সিপিএমের বিষয় না, আমি এটা বাস্তব অভিজ্ঞতা পশ্চিমবঙ্গে। ইডি সিবিআইতে মিছিল করে সাংসদ, বিধায়ক, বিভিন্ন স্তরের প্রতিনিধিরা যাচ্ছে, দপ্তরে থাকা অবস্থায় কাস্টডিতে যাচ্ছে, এই অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে কখনো ছিল না। অর্থাৎ এই সবগুলো কিন্তু বাস্তব। এটা ঠিক ভুল মানুষ গ্রহণ করছে না, আলটিমেটলি ভোটটা মানুষ সামাজিক প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে সেখানে গিয়ে ভোট দিচ্ছে, এর আলাদা বিচার বিশ্লেষণ হবে। এই যে জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজনৈতিক বাতাবরণের মধ্যে দিয়ে হাঁটছে, সেটা রাজ্যের কোনো মানুষের পক্ষে কাঙ্ক্ষিত নয়। পশ্চিমবঙ্গ এমন একটা অর্থনীতির মধ্যে দিয়ে হাঁটছে, রেকর্ড পরিমাণ বিনিয়োগের জায়গা স্তব্ধ হয়ে গেছে। রেকর্ড বললাম সরকারি তথ্যের বিচারে। কেউ যদি গত এক দশকের সাথে তার পেছনে প্রচুর ন্যায় অন্যায়ের মধ্যে থেকে 34 বছর কেটেছে, চলে গেছে, মানুষ ভোট দিয়ে বলেছে আপাতত তোমরা বিরোধীর জায়গায় এবং শূন্যের জায়গায় থাকো। সেই পশ্চিমবঙ্গে যদি 2011 থেকে তার পেছনের 10 বছরের সাথে 11 থেকে 24-এর সরকারের তথ্য বিনিয়োগের ক্ষেত্রে, শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে 3 স্তরের বিনিয়োগ, ভারী, মাঝারি এবং ক্ষুদ্র। আমি প্রশ্ন উত্তর না, আমি শুধু বলছি দিস আর দ্য ফ্যাক্টস। এর পাশাপাশি তোমার এই প্রশ্নটাও, এই কথাটাও সঠিক যে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রাজ্য যাচ্ছে, তারপরও বিরোধীদের জায়গায় যে সমস্ত রাজনৈতিক দল আছে, তুমি আমাকে নির্দিষ্টভাবে বামেদের কথা বলেছো, যাদের এই মুহূর্তে বিধানসভায় 0 এবং সিঙ্গল ডিজিটে, কখনো 2 ডিজিটে তাদের ভোট শতাংশ থাকছে, এটা ডেফিনেটলি নক্ষত্র প্লেয়ার যারা পৃথিবীতে থাকে তাদের একটা ব্যাট প্যাচ থাকে। যে বামপন্থী দলকে নিয়ে কথা হচ্ছে, এটা কোনো আঞ্চলিক দল নয়, মাইন্ডেড দল ভেঙে তৈরি হওয়া দল নয়, এটা হচ্ছে ওটাও না আলোচনা, দুটো একটা ইডিওলজির জায়গা থেকে 104টা দেশে এখনো পর্যন্ত ন্যূনতম, এখানে সংখ্যাটা বেশি আছে উপস্থিত একাধিক দেশ এই দর্শনকে ভিত্তি করে রাজনীতি চালাচ্ছে। এটা ঠিক পশ্চিমবঙ্গের নিরিখে, এটা যা শেষ কথা বলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নিরিখে এটা ঠিক, এটা লেট পলিটিক্সে একটা স্ট্রাগল পিরিয়ড যাচ্ছে, যেখানে কিছুতেই মানুষের সমর্থন সেই দেবাশিস দা অনেক কথা বললেন, ধন্যবাদ দেবাশিস দা আপনাকে। দেবাশিস দা কিন্তু একটা বিষয় অস্বীকার করলেন না, সেটা হচ্ছে সামাজিক প্রকল্পের যে সুবিধা
সেটা কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে, যেটা তৃণমূলের পক্ষে যাচ্ছে। পরের বক্তা দেবজিৎ সরকার। বিষয়টা দুটো বিষয় পরিষ্কার করা দরকার। এক নম্বর হচ্ছে যে ভোটের, আজকের প্রশ্ন হচ্ছে ভোটের রাজনীতিতে কি আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড যারা বিরোধীরা করছি তাদের কি সেটায় কোনো প্রভাব পড়ছে না, এটাই হচ্ছে মূল প্রশ্ন। যে হুড়ুর করে তৃণমূল সব জায়গায় জিতছে এরকম ব্যাপার আছে। তো আমাদের যে রাজনৈতিক বিরোধিতা, রাজনৈতিক কর্মকাণ্ড, আমরা তো বিরোধিতা করছি, এটা তো ঘটনা যে যেগুলো যে জিনিসগুলো চলছে, তারপরেও কেন বিরোধীরা মানুষকে বোঝাতে পারছে না বা ভোট বাক্সে সেই বিরোধিতা কেন প্রতিফলিত হচ্ছে না। আমি কয়েকটা বিষয় বলি, আপনারা পুরনো যারা সাংবাদিক তারা জানেন 2011 আগে একটা ভোট হয়েছিল। সেই ভোটটাতে বামফ্রন্টের তরফ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন ভাবতে পেরেছিলেন যে 2011 ভোটেতে একজন সমাজকর্মীর কাছে ওই রকম বেশি মাত্রায় কোনো রাজনৈতিক বড় ব্যক্তিত্ব ছিলেন না বুদ্ধ ভট্টাচার্য, যার কাছে হেরেছিলেন, কিন্তু একজন সিটিং মুখ্যমন্ত্রী, 34 বছরের বাম আমলের মুখ্যমন্ত্রী, সরাসরি কোনো দুর্নীতি বুদ্ধ ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি প্রমাণ করা যায়নি কখনোই, এবং তারপরও যেটা হচ্ছে সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি কি হয়েছিল, তার পার্টি কি করেছিল ইত্যাদি নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেই লোকটা তার নিজের কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়ে, মানে যাদবপুর বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় একই সঙ্গে উচ্চারিত হতো, সেই রকমভাবে হেরে যাওয়া। সুতরাং এইখানে 3টে বা 6টা উপনির্বাচনের সিটে খুব বেশি ভোটে জিতে যাওয়া এবং তাতে কিছু সামাজিক উন্নয়নের ভেলায় চেপে ভেসে এগিয়ে যাওয়া তত্ত্বরিয়ে, তার মানে এটা আপনারা মহারাষ্ট্রে ভেসেছেন, আমি সব জায়গাতেই, এটা তো স্বাভাবিক আছে। কেননা 70 বছর ধরে, প্রায় 70 বছরের সমান সময় ধরে যে রায়বেরেলি থেকে 7 নম্বর রেসকোর্স অব্দি তো কোনো বড় রাস্তা বসেনি, কোনো হাইওয়ে তো বসেনি। রায়বেরেলি তো এখনো তো গাঁওকাল কিষান হয়ে ভোট চাইতে যেতে হচ্ছিল এই কিছুদিন আগে অবধি। মাঝখানে নেহাত মোদী সরকার এসে গেল বলে তাই, তার আগে তো ঘুঙ্ঘট নাবিয়ে গাঁওকা কিষানই হয়ে যেতে হতো যারাই রায়বেরেলিতে ভোট করতে আসতেন, চাইতে আসতেন, ওই রাজার বাড়ির লোকেরা। কিন্তু আমার কথা হচ্ছে যে তারপরে তো আমরা এগুলোকে করতে পেরেছি, আমরা এগুলো করতে বাধ্য হয়েছি রাদার, কেননা নইলে তো আর কিছুই করা যাচ্ছিল না। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন মানুষের কাছে গিয়েছি, এবারে প্রশ্ন উঠবে যে আরজি করের যে বা ঘটনা বা দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনার যে ঘনঘটা সেটা কি আচ্ছাদিত করতে পারেনি বা কোনোভাবে ভোটে কি কোনো প্রভাব বিস্তার করতে পারেনি? যদি হবে তো সব কিছুর একটা অভিঘাত থাকে। হয়তো এই রাজ্যের মানুষের মনে হয়েছে যে না ঠিক আছে, আরজিকর হয়েছে, তাতে হয়তো একটা শ্রেণী ডাক্তাররা এরমভাবে অত্যাচারিত হয়েছে, এটা ডাক্তারদের আন্দোলন, এটার সঙ্গে আমাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি, কিন্তু ভোটেতে আমরা নেই, এরকম হতে পারে। অথবা আন্দোলন যেখানে কানাগলি একটা তৈরি হয়েছিল, যে একটা নির্দিষ্ট শ্রেণীর বা রাজনৈতিক আন্দোলন হয়ে গেছিল, যে আন্দোলন স্বতঃস্ফূর্ততা ক্রমাগতভাবে হারিয়েছিল। আন্দোলনের শেষের দিকে যা দেখলাম এই স্ক্রিনিংয়ে ডাইরেক্ট স্ট্রিমিংয়ে, তাতে তো মারাত্মক ব্যাপার, সব প্রশ্ন আমাদের মধ্যে থেকে উঠছিল বারে বারে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, একদম বলে শেষ করব, যে এইভাবে 6টা সিটে একটা উপনির্বাচনে জয় পরাজয় দিয়ে যদি বড়ভাবেও এই জায়গায় আমরা ভাবতে আরম্ভ করি, তাহলে যারা ভাববেন তারাও ভুল করবেন। এটা যে দলই ভাববেন, ক্ষমতাসীন যে কোনো দলের পক্ষে সেটা একদম ঠিক। নির্বাচনের 1.5 বছর বাকি আছে, এটা ঠিকই দেবজিৎ, 1.5 বছরে অনেক কিছু হতে পারে, কিন্তু কোথাও একটা আজ হয়তো পাওয়া যায়। যেমন আমরা 2009 সাল থেকে বুঝতে পারছিলাম, 2008-এর পঞ্চায়েত নির্বাচন, আমার যদ্দূর মনে পড়ছে সুমন বলতে পারবে, তারপরে 2009-এর লোকসভা নির্বাচন, আমরা বুঝতে পারছিলাম একটার পর একটা বাই ইলেকশন হচ্ছিল, যে কোন দিকে হাওয়া বইছে, কোন দিকে হাওয়া যাচ্ছে। এটা কিন্তু মানে খুব বিশাল অভিজ্ঞতা লাগে না, আমরা বুঝতে পারছি। 11-র আগে সব থেকে বেশি সিট নিয়ে এসেছিল বামফ্রন্ট, 11-র আগের ইলেকশনে সব থেকে বেশি বামফ্রন্টের আমলের সব থেকে চূড়ায় 2006 সব থেকে বেশি। দেখো যখন প্রশ্নটা তুললে তখন বলি ইতিহাস বলছে, ইতিহাসের ব্যতিক্রম আছে। ইতিহাস বলছে যখন যে দল সব থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছে, তুমি রাজীব গান্ধী ধরো না, 400-র বেশি আসন নিয়ে এসেছিলেন, কিন্তু তারপরে কি হলো, 5 বছরের তাসের ঘরের মতো ভেঙে পড়লো। কিন্তু এখানেও তৃণমূল বিশাল সিট নিয়ে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল ভেঙে যাওয়ার বা এর কারণে ইঙ্গিত কিন্তু নেই, বরং মজবুত হচ্ছে। তোমরা মাদারিহাট হারালে, তোমাদের নিজেদের 62 সাল থেকে মাদারিহাট কোনোদিন তৃণমূল পায়নি, 62 সাল থেকে ছিল লেফটের দখলে, 2016 থেকে বিজেপির দখলে, মাদারিহাট হারিয়ে ফেললে। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের এত বড় একটা সিট। আমি আসবো, আমি এটা নিয়ে পরে, হ্যাঁ নিশ্চয়ই আসবো। ডক্টর শশী পাজা, প্রথমত বলে দিই যে তৃণমূল কংগ্রেস যে বাইপোলসগুলো জিতেছে, যতগুলো নির্বাচন 2021-এর পরে, যে
তথাকথিত সেটা তো বিধানসভা পুরো নির্বাচন, আর এইগুলো যে নির্বাচনগুলোকে তারা অস্বীকার করার চেষ্টা করছেন কিংবা মানছেন না মানুষের রায় ইত্যাদি। আমরা মনে করি প্রত্যেকটা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা নির্বাচন তৃণমূল কংগ্রেস পজিটিভ ভোটে জিতেছে এবং এইখানে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী হিসেবে দক্ষ প্রশাসক, একটা দলের সভানেত্রী হিসেবে তার মজবুত সংগঠনকে সামনে রেখে কিন্তু তৃণমূল কংগ্রেস এইবারও এই 6টিতে জেতা। আমাদের যেটা কষ্ট হয়, মানে যেহেতু তারা প্রত্যেকেই বলেছেন যে প্রথমত ধরুন কংগ্রেসেরই কথা বলি, যে কংগ্রেস অনেক কথা বললেন স্পোক্সম্যান, কিন্তু এই কথাটা বললেন না যে কংগ্রেস দল এবার একটু বিশ্লেষণ করুক, একটু আত্মসমীক্ষা করুক, সেটা আপনারা বলছেন না। সিপিএম এর ক্ষেত্রে দেখুন, সিপিএম এই যে আপনি যখন আরজি করের ইত্যাদি সমস্তটা বললেন, তো আর সিপিএম তো নিজে গুলিয়ে গেছিল যে ওরা আসলে জাস্টিসটা চাইছে না আসলে রেজিগনেশনটা চাইছে। মানুষ কিন্তু এই খেলাগুলো বুঝতে পেরেছেন। মানুষ কিন্তু যখন হাসপাতালগুলোতে গেছেন, তারা যখন সে পরিষেবা পাননি, তারা দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী এইটুকু বলেছেন যে আন্দোলনকে আমরাও সমর্থন করি, এই ন্যায় বিচার হোক, এবং তাই জন্য অপরাজিতার মতো বিল বিধানসভাতে অগস্ট মাসে সেটা ইন্ট্রোডিউস করা হলো, সেপ্টেম্বরে ইন্ট্রোডিউস করা হলো। অর্থাৎ বিচার তো আমরাও চাইছি। অনুরোধটা মুখ্যমন্ত্রীর এটাই ছিল যে স্বাস্থ্য পরিষেবা যেন ব্যাহত না হয়, কিন্তু স্বাস্থ্য পরিষেবাকে গ্যাম্বল যারা করেছেন, আজকে কোথাও না কোথাও সেই রেজাল্টটা আপনারা নির্বাচনে দেখছেন। কেন শূন্য হলাম আজ অবধি সিপিএম কিন্তু এই মূল্যায়নটা করলো না। এখন স্ট্রাগল পিরিয়ডে যাচ্ছি ইত্যাদি যাচ্ছি সমস্তটা বললেন, আর বিনিয়োগের কথা তো আপনারা বলবেনই না, নৈতিকতা নেই আপনাদের বলা। প্রত্যেকটি ফ্যাক্টরিগুলোতে তালা ঝোলানো, জঙ্গি ট্রেড ইউনিয়নিজম করা এবং সেই স্ট্রাইকের দিনগুলোকে ভুলে গেছেন, যেগুলোকে আমরা টাটা গুড বাই করেছি। সেই আমেজ পরিবেশ তৈরি করতেও আমাদের অনেক স্ট্রাগল আমাদের করতে হচ্ছে। গণতন্ত্রের রায়টাকে মানতে হবে। আমরা লক্ষ্মী ভাণ্ডারের কথা বলেছেন আপনারা, লক্ষ্মী ভাণ্ডারকে তাচ্ছিল্য করেছে, ছোট করেছে, এই তো ডোলস, এটা ফ্রিবিজ, এটা ভিক্ষা, সমস্তটা। তারপরে ওই মহিলাদের অস্তিত্ব, তাকে সম্মান তো দূরের কথা, তাদেরকে ছোট করেছেন। আজকে তাদেরকে স্বীকার করতে হচ্ছে তারা প্রি ইলেকশনে মহারাষ্ট্র বলুন, অন্যান্য রাজ্যে বলুন, মধ্যপ্রদেশে তো করেছিল, কারণ আমরা তো 2021-এ স্টার্ট করেছি, 2023-এ তারা করলো। লক্ষ্মী ভান্ডার আদলে তারা কিন্তু প্রকল্পগুলো করলো। উমেন ভোটার্সদের ভোটার হিসেবে রেকগনাইজ করলেন। দিদি সেটা করলো কি, শুধু ভোটার নয়, প্রত্যেকে সম্মান দিতে হবে। এই জায়গায় আমরা এই পজিটিভ ভোটের কথা বলছি। বিজেপিকে একটা কথা বলতে হবে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে, এটা নিয়ে আমরা আলোচনা করছি না, বলছি মহারাষ্ট্রতে আপনি জানেন, এবং অত্যন্ত রেপুটেড ডক্টর পারাকালা প্রভাকর এটা নিয়ে বলেছেন, যেটা যে অদ্ভুতভাবে আপনি ইলেকশন কমিশনকে তিনি তো প্রশ্ন করছেন, ইলেকশন কমিশন কিন্তু জবাব দিচ্ছে না, যে 5টার সময় ভোটার টার্ন আউট আপনি বলছেন হয়েছে 58.22%, একটা এক্সাম্পল। তারপর রাত 11:30টার সময় সেই ভোটার টার্ন আউট হয়ে যাচ্ছে 65.02, এবং কাউন্টিং এর আগের দিন 23শে নভেম্বর সেটা হচ্ছে 66.05। তাতে কতজনের ভোটার সংখ্যা বাড়লো জানেন? 76 লাখ। তার মানে ভোটদান হয়ে গেছে, তারপর এই 76 লাখের ভোটার এলো কোত্থেকে? সুতরাং মহারাষ্ট্রের প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমরা যেটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দক্ষতা, সেটা কে আপনারা ডিমেরিট করবেন না, মানে সেটাকে রেকগনাইজ করতে হবে, এবং তারপরে রাজনৈতিক কথা, রাজনৈতিক লড়াই। এইটা শশীদি যেটা বললো